স্বাগত বিজনেস টাইমসে, সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। দর্শক, আধুনিক কৃষিতে প্রযুক্তির কোনো বিকল্প নেই, তারপরও গেল সরকারের ব্যাপক দুর্নীতি এই খাতকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই খাতে বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি, বরং আগের ভর্তুকিগুলো প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে কৃষিতে প্রযুক্তির সবশেষ খবর কি এবং একই সাথে আধুনিক কৃষিতে প্রযুক্তি ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব কিনা, পাশাপাশি দেশীয় উদ্যোক্তারা কিভাবে এই প্রযুক্তি খাতে আরো বেশি সমৃদ্ধ হতে পারে, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কৃষিতে প্রযুক্তি, দুর্নীতি ও বাস্তবতা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আমরা যুক্ত করেছি KSM মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রো কেয়ার, এবং আমাদের সাথে আছেন আমির হোসেন, CEO, আবিদিন গ্রুপ আবিদিন ইকুইপমেন্ট লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যে আমার আলোচনা শুনে আমরা আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে আমরা প্রযুক্তি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ দেশের কৃষিকে এগিয়ে নিতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই এবং আমরা এর সুফলও গেল 5-10 বছর ধরে আমরা দেখেছি একটা বিশাল সুফল এসেছে, বিশেষ করে প্রযুক্তিতে। প্রথমেই জনাব আমির হোসেন, আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে প্রযুক্তি খাতে যেই সরকার যে ভর্তুকি দিচ্ছিল, নানা সুযোগ সুবিধা দিচ্ছিল, সেগুলো প্রায় তুলে নিয়েছে। সবশেষ খবর কি এ নিয়ে গভর্নমেন্টের সাথে আপনাদের শেষ আলোচনাটা কিরকম হয়েছে? জি, ধন্যবাদ। আপনি জানেন যে লাস্ট 10 ইয়ার্স, আমি বলবো যে কমপক্ষে 10 বছর আমরা যে মেকানাইজেশন নিয়ে যে কাজটা হয়েছে এবং আমরা যারা প্রাইভেট পার্টিসিপেন্ট গভর্নমেন্টের এই টেকনোলজিক্যাল বা টেকনোলজি ইন্ট্রোডাকশানে এগ্রিকালচারে, সেখানে আমরা প্রাইভেট পার্টিসিপেন্ট হিসেবে কিন্তু আমরা একটা গ্রেট প্লে রোল করেছি। যেহেতু এটা গভর্নমেন্ট সাবসিডি নির্ভর ছিল, সেজন্য আপনি যেটা উল্লেখ করেছেন যে কিছু দুর্নীতি বা কিছু বিষয় এখানে আছে, তো এগুলি বাংলাদেশের কম বেশি সব সেক্টরেই আছে বা ছিল। এটা ভবিষ্যতেও কতটুকু থাকবে সেটাও একটা প্রশ্ন। বাট টেকনোলজি তো আমরা থামিয়ে দিতে পারবো না, টেকনোলজি আমাদেরকে চালিয়ে যেতে হবে। সো আপনি দেখুন যে আমাদের দেশে কৃষির ক্ষেত্রে যেটা চাষাবাদ, সেটা কিন্তু পুরোটাই ট্রাক্টরে হচ্ছে এবং 95% ট্রাক্টরে হচ্ছে। কিছু আছে পাওয়ার টিলার এবং কিছু মানুষ এখনও অল্প বিস্তর কিছু ম্যানুয়ালি করছে, কিন্তু সেখানে গভর্নমেন্টের কোনো সাবসিডি বা অন্য কিছু নেই। সেটা পাবলিক সেক্টর এবং কৃষকরা নিজেরাই বা যেটা আমাদের প্রান্তিক লেভেলে যে উদ্যোক্তা আছে তারাই কিন্তু করছে। দেন আমাদের পরে যেটা আসলো সেটা হলো আপনার কীটনাশক বা আমাদের উন্নত বীজ, সার, এগুলি আসলে কৃষকেই করে থাকে, যদিও সারের মধ্যে সরকারের বেশ ভালো পরিমাণ ভর্তুকি আছে, এটা অনেকটা সহায়ক। বাট মূল যেটা সেটা হলো যে আমাদের লেবার সংকট। কৃষিতে যখন আমাদের একটা বৈরী আবহাওয়া হয় বা হঠাৎ করে ফ্লাড চলে আসে, সে সময় আমাদের এই ফসলগুলি ঘরে তোলা, যেটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। অনেক বছরই এরকম বন্যায় বা ঘূর্ণিঝড় বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল হানি হয়েছে। তো এরকম একটা চ্যালেঞ্জের মুখে গত সরকার এরকম যেটা 3020 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছিল কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে, এবং এর মধ্যে আমরা যেটা করেছি যে সেটা হলো আমরা যেই বিশ্বে যে ভালো যে টেকনোলজিগুলি আছে সেই টেকনোলজিকে বাংলাদেশের মাঠে কৃষকদের মধ্যে আমরা ইন্ট্রোডাকশন করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে এটা হয়েছেও। যেমন ধরুন আপনার এখন যেটা আপনার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা, যে একটা মেশিন 1 ঘন্টার মধ্যে 1 একর জমির ধান কেটে মাড়াই ঝাড়াই করে বস্তায় ভরে দেবে, তো বা অথবা ট্রাকে লোড দিয়ে দিবে। যে এই টেকনোলজিটা কিন্তু বাংলাদেশের মাঠে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আর যেহেতু গভর্নমেন্ট সাবসিডি বেজ ছিল, আমাদের দেশের কালচারের বাস্তবতায় হলো এখানে কিছু দুর্নীতি, যেটা সব সেক্টরে হয়, এখানেও কিছুটা হয়েছে। বাট আমাদের এখন দেখতে হবে যে আসলে আমরা যে টেকনোলজিগুলি ইন্ট্রোডাকশন করেছি ফিল্ডে, কিন্তু দুর্নীতি তো খুব ব্যাপক পরিমাণে হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি না। দেখুন এখানে আপনার যেমন আমি আপনার যেটা বলতে পারি যে এখানে অনেকগুলি পক্ষ জড়িত ছিল। এখানে দুর্নীতিটার ক্ষেত্রে ডাকঢোলটা বেশি হয়েছে। হ্যাঁ, দুর্নীতি হয়তো হয়েছে কোথাও, কারণ এটা নিয়ে তো অনেক তদন্ত হচ্ছে, বিভিন্ন সংস্থা কাজ করেছে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। বাট যেহেতু এখানে ফার্মার, আপনার কৃষি অফিস, স্থানীয় কৃষি অফিস, প্রজেক্ট অফিস এবং কোম্পানি
অনেকগুলি পক্ষ জড়িত। একটু একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আসলে এটা সত্য যে কিছুটা দুর্নীতি অবশ্যই হয়েছে, তারপরেও কি আমরা প্রযুক্তিকে অ্যাভয়েড করে এগিয়ে যেতে পারি কিনা? আপনার প্রশ্নের উত্তর হলো একেবারে না। কারণ একটা দেশ ধনী আর একটা দেশ গরিব, আপনি যদি প্রথম 5টা কারণ বের করেন, তাই 5টার মধ্যে একটা আসবে হলো প্রযুক্তিগত অনগ্রসরতার কারণে। একটা দেশ গরিব এবং একটা দেশ ধনীর মধ্যে প্রযুক্তিগত পার্থক্যের কারণেই দেশ ধনী হয়, দেশ গরিব হয়। তা এখন আমাদের দেশের প্রযুক্তিটা আমরা কোথায় নেব? আমাদের দেশের অর্থনীতির যদি আপনার 3টা জায়গাকে ভাগ করি, তাহলে একটা হলো কৃষি, ফর্মাল এবং ইনফর্মাল দুইটাই সোর্সই হলো কৃষি, যেটা আমাদের এককভাবে এখনও অর্থনীতির প্রধান জায়গা। তাহলে এখানে আমাদের প্রযুক্তি আছে কি নাই এবং কোনটা দরকার কোনটা দরকার নেই এটা নিয়ে আলোচনার সুযোগ আছে। আরেকটা হলো ইন্ডাস্ট্রি, যেখানে উৎপাদন হবে, দেশের চাহিদা মিটাবে এবং বিদেশে রপ্তানি হবে। ইন্ডাস্ট্রিতে প্রযুক্তি ছাড়া এটা সম্ভব না। তারপরে আসুন সার্ভিস সেক্টর, অর্থনীতির যে মূল যে 4টা পিলার, এবং আমাদের দেশে রেমিটেন্সকে বাদ দিয়ে যদি আমরা যে 3 জায়গা থেকে যেটা উৎপাদন হয়, অর্থনীতিতে যোগানদাতা সরবরাহকারী কারা? কৃষি, শিল্প এবং সেবা। সেবা খাতের মধ্যে ধরুন পরিবহন খাত আছে, ব্যাংক আছে, বিমা আছে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, মাঝারি এসএমই আছে। এটাও একটা অনেক বড় সেক্টর। আমাদের অর্থনীতিতে প্রায় 54% আসতেছে সেবা খাত থেকে। কিন্তু আমাদের যে মূল যে জায়গা, যেটা কৃষি, আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারিনি। ইন্ডাস্ট্রি বলতে আমাদের ধরুন রপ্তানির 86% আসে পোশাক শিল্প থেকে, যার র মেটেরিয়ালস, যার কাঁচামাল সব কিছু বিদেশ থেকে এসে আবার ওই মূল্য সহ চলে যাচ্ছে। 10% থাকছে আমাদের ইকোনমিতে। এই যে প্রযুক্তির পার্থক্য এবং প্রযুক্তি আনার কারণে আবার বেকারত্ব আসতে পারে, এর ভেতরে যে সমন্বয় করা, এটা হলো একটা দূরদর্শী রাজনৈতিক নেতা, যিনি দেশের মালিক, যিনি দেশকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, সেরকম একজন রাষ্ট্রনায়ক এবং সংসদ সদস্য যখন সংসদে যে দেশের পক্ষে আইন করতে পারবে। দেশের সার্বভৌমত্ব কাকে বলে? দেশের জন্য আইন করার ক্ষমতা হলো সার্বভৌমত্ব। তা আমার সংসদে যে আমি যদি অন্য দেশের ফ্যাক্টরির জন্য যদি আইন করি, আমাদের উৎপাদনকে বাদ দিয়ে আমরা যদি আমদানির উপরে যাই, প্রযুক্তিকে বাদ দিয়ে হিউম্যান রিসোর্সের ওপরে যে আমার উৎপাদন সক্ষমতা এবং আমার কম্পিটিটিভনেস যদি হারিয়ে ফেলি, তাহলে তো হলো না। আপনি কৃষির সমস্যাটা দেখেন, আপনি একদিকে আমরা বলছি প্রযুক্তি ছাড়া সম্ভব নয়, আর বাস্তবে কি 44% শ্রমশক্তির মানুষ কৃষিতে কৃষি শ্রমিক। একটু আগে আমার বক্তা ভাই বললো যে আমাদের কৃষিতে এখানে আমরা লেবার পাচ্ছি না, কিন্তু 44% মানুষ কিন্তু কৃষিতে সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কিন্তু এখানে কাজ করে। কিন্তু যেহেতু ধান লাগানো, ধান কাটা, একসাথে 1 কোটি হেক্টর জমিতে ধান লাগাতে হবে 15 দিনের মধ্যে, আবার ধান কাটতে হবে আপনার 20 দিন 15 দিনের মধ্যে। তাহলে অধিক সংখ্যক এখানে মানুষকে, কৃষি শ্রমিককে নিয়ে এসে এটা বাস্তবসম্মত নয়। এখানে মেকানাইজেশন দরকার। তো মেকানাইজেশন, যান্ত্রিকীকরণ করতে গেলে আপনি কি অন্য দেশের ফ্যাক্টরিকে, আপনার সর্বশেষ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা আগামী 5 বছরে আপনার 70% ভর্তুকি দিয়ে মেশিনারিজগুলো এখানে ক্রয় করবে। এটা যে মন্ত্রণালয়, যে আমলা এটাকে চালু করেছে, তার দেশপ্রেম নিয়ে তাকে প্রশ্ন করার আছে। আপনি যে জিনিস বাংলাদেশে আপনি প্লাস্টিকের বডি সহ আমদানি করে নিয়ে আসতেছেন, আপনাকে তো আইন বিধি তৈরি করতে হবে এমনভাবে যাতে এগুলো, আমাদের দেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কাজ কি, যান্ত্রিকীকরণ বিভাগের কাজটা কি, এখানে যারা প্রফেসর আছে তারা তো সারাক্ষণই পড়াইতেছে, তো তাইলে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি না। এখানে একটু আপনাকে থামাই, মানে আমরা জানি যে জনাব আমির হোসেন আপনারা ভাই বলছিল যে দেশেই আসলে প্রযুক্তি উৎপাদন করার ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা, সেই জায়গাটা কতটুকু? কারণ আমরা যেই ধরনের যন্ত্রপাতি দেখি এবং ভালো মানের, সেটি তো আমরা ইম্পোর্ট বেসই আমরা দেখছি বাংলাদেশে। আসলে কি এটা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব কিনা? ইভেন প্লাস্টিক পর্যন্ত করা যাবে কিনা? আমি দুটো পার্সপেক্টিভে এই প্রশ্নটার উত্তর দেব। একটা হলো আপনার, আমার যেটা মেইন অবজেক্টিভ, আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং প্রোডাকশন কস্ট কমাতে হবে, আবার আমাদের কাজটা টাইমলি করতে হবে। তো এখন আপনার আমাদের দেশের যে কৃষক, তাদেরকে আমি যে যন্ত্রটা হাতে তুলে দিব, এটা হোক আমি ম্যানুফ্যাকচার করব আর আমি ইম্পোর্ট করব, তার কাজটা কিন্তু যেটা ভাই বললেন যে 15 দিনের মধ্যে আমাকে ধান রোপণ করতে হবে
এবং 15 দিনের মধ্যে আমাকে কিন্তু 15 বা 20 দিনের মধ্যে ধান কাটতে হবে। তো এই ধরনের কাজটা করার জন্য যে মেশিনটা আমি ডিপ্লয় করব মাঠে, এই মেশিনটা কিন্তু খুব দক্ষ হতে হবে, খুব উন্নত মানের হতে হবে। এবং যদি এটা না হয় তাহলে আমাদের হিতে বিপরীত হবে। দ্যাট ইজ হলো আপনার মেশিন বিকল হবে মাঠে, কাজ সময় মতো হবে না, এবং আমাদের যেটা টার্গেট উৎপাদন খরচ কমানো সেটা বেড়ে যেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা কি উৎপাদন করব, বাই অর মেক? ডেফিনেটলি একটা দেশ যখন মেকানাইজেশন করবে তখন তাকে তার নিজস্ব একটা সোর্স থাকতে হবে, তার নিজস্ব একটা নির্ভরতা থাকতে হবে। কারণ আপনি যদি কৃষি খুব একটা ভাইটাল সেক্টর বাংলাদেশের জন্য, যেখানে আপনার অ্যাবাউট 200 মিলিয়ন পিপল এই দেশের। সো আপনাকে 3 বেলা খাওয়া দিতে হবে দেশের লোকজনকে। তো এখন সেই ক্ষেত্রে আপনি যদি টোটালটাই যে বিদেশ নির্ভর, যে আমি ইম্পোর্টেড মেশিন দিয়েই পুরা সব কিছু করবো, এটা যেমন হবে না, আবার আপনি এখানে লোকাল ইন্ডাস্ট্রি দিয়ে পুরাটা এখনই করে ফেলতে পারবেন, সেটাও হবে না। সো এখানে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়েশন অর্জন করতে হবে। তবে প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, দ্যাট ইজ হলো আমরা যে মেশিনগুলি ইম্পোর্ট করি, এই মেশিনগুলির পার্টসগুলি আমরা বানাই। আমরা আমাদের যে ইউনিভার্সিটিগুলি আছে, যে প্রকৌশলী ইউনিভার্সিটিগুলি আছে, তারা যদি প্রাইভেট সেক্টরের সাথে একটা টাই আপ করে যে এখানে কিভাবে এই যন্ত্রপাতিগুলি, খুচরা যন্ত্রপাতিগুলি বানাতে পারে। আমরা যতটুকু জানি যে আপনারা যখন এই মেশিনারিজগুলো ইম্পোর্ট করেন তখন ওই কোম্পানির সাথে একটা চুক্তিও থাকে যে পার্টসগুলোও তাদের কাছ থেকে আনবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্রোথ করার জন্য তো আসলে আপনাদেরও এক ধরনের আকাঙ্ক্ষা থাকতে হবে। না, ওখানে আপনার এটা থাকে তাদের সাথে, যেহেতু ওয়ারেন্টির একটা বিষয় থাকে। এই মেশিনটার 1 বছর পর্যন্ত পার্টসের ওয়ারেন্টি কিন্তু ওরা দিবে আমাদের থ্রুতে। সো সেই ক্ষেত্রে সে তো তার পার্টস ছাড়া এই ওয়ারেন্টিটা দেবে না। কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের পরে তখন কিন্তু আপনার লিবার্টি থাকে যে সেই মেশিনটা আপনি, সম্ভাবনা আছে প্রযুক্তিতে এই দেশীয় শিল্পগুলো গড়ে তোলার জন্য। এটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আপনারা দুজনেই থাকুন। দর্শক, আলোচনা করছিলাম কৃষিতে প্রযুক্তি, দুর্নীতি ও বাস্তবতা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন কেএস মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রো কেয়ার। আমাদের সাথে আছেন আমির হোসেন, সিইও, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড। জনাব মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই। আমরা আসলে আলোচনার এক পর্যায়ে ছিলাম যে আসলে দেশীয় শিল্পগুলোকে কিভাবে প্রযুক্তিতে এগিয়ে নেওয়া যায়। আমির ভাই বলছিলেন যে বিশেষ করে এটা আমদানি এখনই পুরোপুরি সম্ভব না, আমরা লাইট ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করতে পারি। আসলে আপনার কাছে কি মনে হয়, আসলে দেশীয় শিল্পগুলো আসলে কিভাবে এই খাতে গ্রোথ করতে পারে? প্রথমত, দেশীয় শিল্পের বৃদ্ধি ছাড়া, দেশীয় শিল্পের দ্বারা উৎপাদন এবং রপ্তানি ছাড়া আপনার টেকসই উন্নয়ন সম্ভব না। এখন যদি আমি কৃষির এই সেক্টরেই যদি আমি বলি, তাহলে কৃষি সেক্টরে আমাদের দেশীয় শিল্প কি হতে পারে? কৃষির যে সমস্ত উপকরণ এবং যান্ত্রিকীকরণে যে সমস্ত ইকুইপমেন্ট লাগে, এগুলো আমাদের দেশে উৎপাদন করার সক্ষমতা তৈরি করতে হবে। এখন আপনি যে জিনিস ভর্তুকি দিয়ে নিয়ে আসছেন, সেই ভর্তুকি স্থানীয় উদ্যোক্তাকে দিলে সমস্যাটা কোথায়? দিয়েই তো এখানে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। এটা তো এমন কোনো সায়েন্স না বা এমন কোনো বিদ্যা না যেটা পৃথিবীতে 1-2টা দেশের বাহিরে এটা উৎপাদনের সক্ষমতা নাই। 47 সালে আমরা 3টা দেশ স্বাধীন হয়েছে। একটার নাম হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে ছিল, আর ওদিকে ভারত। আপনার ভারত তো স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে আপনার মেশিনারিজে, পেস্টিসাইডে, রাসায়নিক সারে, এবং পাকিস্তানও স্বয়ংসম্পূর্ণ। আর পেস্টিসাইড পাকিস্তান আমদানি করে না, আমরা এখানে এখনো 90% আমদানি করি। যান্ত্রিকীকরণেও পাকিস্তান অনেক দূরে আগায় গেছে। তো বাংলাদেশ পিছিয়ে থাকলো কেন? একই ব্যুরোক্রেসি। আমি যতটুকু জানি আসলে আপনারা বেশ কিছুদিন ধরে বিশেষ করে এই পেস্টিসাইড, কীটনাশক, বালাইনাশক এগুলো নিয়ে আসলে কাজ করছেন দেশি উৎপাদন করার জন্য। এবং আমরা এইগুলো ক্ষেত্রে বহুদিন ধরে বহুজাতিক কোম্পানিগুলোর হাতে এক ধরনের বন্দী ছিলাম, কারণ আমাদের দেশি উৎপাদন করতে দেওয়া হচ্ছিল না, এবং গভর্নমেন্ট থেকেই এই রুলসটা করা হয়েছে। এখন আসলে এটার পরিস্থিতিটা কি আছে? আপনি তো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এটা দেশীয় শিল্পদেরকে এখানে যাতে উৎপাদন করতে না পারে তার জন্য শুল্ক বাধা, অশুল্ক বাধা, নানা রকমের বাধা বিপত্তি করে রাখছে।
যেটা বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, আমরা যখন 22 সালে আমরা যখন যারা উৎপাদনকারী আমরা একত্রিত হলাম, তখন আমরা সরকারের বিভিন্ন সেক্টরে যারা এটা নীতি নির্ধারক, সেই ধরুন একদম সরকারের প্রধান থেকে শুরু করে এই বর্তমান সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ এবং তার বিশেষ দূত যিনি আছেন, তারপরে সংশ্লিষ্ট সকলের কাছে আমরা এই জিনিসটা জানাতে পারছি যে পেস্টিসাইড, কীটনাশক, বালাইনাশক বাংলাদেশে শতভাগ এটা উৎপাদন করা সম্ভব। এখানে দেখুন, আমরা যেহেতু এলডিসি কান্ট্রি, আমরা যেহেতু গরিব দেশ, আমাদের দেশে কিন্তু কোনো মনোপলি এবং প্যাটেন্ট প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল এবং অ্যাগ্রোকেমিক্যালসে এটা প্রযোজ্য নয়। এটা WTOর আমরা যেদিন স্বাক্ষর করেছি সেই দিনই আমরা এটা প্যাটেন্ট আইন আমাদের ওপর প্রযোজ্য নয়। ঔষধের ক্ষেত্রে এবং কীটনাশকের ক্ষেত্রে ঔষধের নেতৃবৃন্দ যারা, তারা এটাকে বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু কীটনাশকের এই মনোপলি 40 সাল পর্যন্ত কিছু কিছু কীটনাশকের আপনার মনোপলি দিয়ে রাখছে বহুজাতিক কোম্পানিকে। এটা কারা দিয়ে রাখছে? এটা অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা, তারা জানে হোক না জেনে হোক, তারা এটা সুবিধাটা দিয়ে রাখছে বহুজাতিক কোম্পানিকে। এটা একটা সমস্যা। যারা উৎপাদন করতে চায় তাদের যদি কাঁচামাল অথবা সহযোগী উপাদান, যেগুলো একটা কীটনাশক উৎপাদন করতে ধরুন 7টা বা 8টা বা 10টা 11টা রাসায়নিক পদার্থ লাগে, এগুলো প্রত্যেকটা পদার্থর নাম কিন্তু তালিকায় দেওয়া আছে, যেটা উৎপাদন করতে এটা এটা লাগবে। এটার মধ্যে একটা ছাড়া বাকি সবগুলোতেই আপনার 58%, 30% মিনিমাম ডিউটি এবং সর্বোচ্চ 58%, 2-1টাতে আছে 89% ডিউটি দিয়ে রাখছে। কাস্টম ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এটা কিন্তু আমাদের দেশের যে শিল্প এবং বিনিয়োগ আইন, এটা কিন্তু আইনকে অবজ্ঞা করে। না, বলা হচ্ছে যে এখানে যদি উৎপাদন করা হয় তাহলে আসলে যদি কোনো ধরনের বিপদ হয়, একটা ম্যাসিভ আকারে ফসল ক্ষতি হয়ে যেতে পারে, এই ধরনের একটা, এইজন্যই ব্যারিয়ারগুলো দেয়া আছে। এটা তো ধরেন যে কোনো জিনিসকে একটা অসত্যকে প্রতিষ্ঠিত করার জন্য খুবই চমৎকার সুগার দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয়। আমাদের দেশে মানুষের ঔষধ যদি তৈরি করার সক্ষমতা হয়, আমাদের দেশের উৎপাদিত ফার্মাসিউটিক্যাল ড্রাগ আমেরিকার সাদা চামড়ারা তার হার্টের জন্য খাচ্ছে, আর কীটনাশক এবং এই ঔষধ দুটোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেটরি দ্বারা এর নিয়ন্ত্রিত, অর্থাৎ উৎপাদনের প্রতিটি স্টেপস ডিফাইন করা আছে। একটু জনাব, আমি আপনার কাছে আসতে চাই। এই যে বিশেষ করে এগুলো তো এক ধরনের প্রযুক্তি, আমরা কি যথেষ্ট পরিমাণে গবেষণা করছি কীটনাশক, বালাইনাশক অথবা সার বা বীজ, যেগুলো আসলে আমরা আসলে কতটুকু গবেষণা লব্ধ, মানে গবেষণা আমরা কতটুকু সমৃদ্ধ, এগুলো করতে হলে তো গবেষণা প্রয়োজন। জি ধন্যবাদ। গবেষণা আমরা করছি, কিন্তু এখন গবেষণার ফলাফল কতটুকু মাঠে আসছে এটা দিয়ে বোঝা যাবে যে আসলে গবেষণা করছি কিনা। তো যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি বা যেগুলি আপনার ধরেন এই ধরনের গবেষণালব্ধ প্রতিষ্ঠান, এই গবেষণা কিন্তু কোনো চাকরি নয়। গবেষণা হচ্ছে আপনার একটা, এটা কি বলবেন আপনি, একটা পেশা, নেশা। তার গবেষণার জন্য একটা নেশা থাকতে হবে। এখন আমাদের দেশে যে রিসার্চ ইনস্টিটিউটগুলি আছে, আপনি দেখুন আমাদের কিন্তু যন্ত্রপাতি বলুন বা আমাদের অন্য অন্য সকল ধরনের এই গবেষণা প্রতিষ্ঠান কিন্তু আছে। এখন ওখান থেকে প্রতি বছর আমরা কি পাচ্ছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে তো আসার কথা, সেখান থেকে আপনারা বিবেচনা করলেই দেখবেন যে আসলে আমাদের গবেষণার ফলাফল কি। আমরা কিছু জাত পাচ্ছি, নতুন নতুন জাত পাচ্ছি সেখানে। তো এখন এখানে গবেষণা অবশ্যই হচ্ছে, বাট যেহেতু আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানই ঠিকমতো চলছে না, সেজন্য আসলে এই প্রতিষ্ঠানের যে কাঠামো এবং হচ্ছে যে তাদের জবাবদিহিতা এবং রেগুলেটরি যেই ভাই যেটা বললেন যে রেগুলেটরি যে কতগুলি বিষয় আছে, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এবং এখানে শুধুমাত্র আমাদের অবজেক্টিভ বেজ এগিয়ে যেতে হবে যে আমাদের উদ্দেশ্য এটা, এবং এটার জন্য যা কিছু করা দরকার আমাদের করতে হবে। কারণ স্থানীয় প্রতিষ্ঠানের উৎপাদন ছাড়া এরকম একটা সেক্টরকে আসলে লং টাইম সাস্টেনেবল করা সম্ভব না। আমাদের যেমন ধরুন আমরা ইনফ্লেশনের কথা বলি, ইনফ্লেশন এখন যদিও বর্তমান সরকার ইনফ্লেশন কিছুটা কমিয়ে এনেছেন, এটা ডেফিনেটলি আপনার এটা সাধুবাদ পাওয়ার দাবিদার। তারপরও আমরা এখানে আরো আপনার ইনফ্লেশনটাকে আরো নামে আনা সম্ভব। আমরা উৎপাদন বাড়াইয়া আমরা ইনফ্লেশনটাকে নামায় আনতে পারি, এবং তথ্য প্রযুক্তি যত ইন্টিগ্রেশন করব আমরা এখানে, এবং
তাইলে পরে কিন্তু আমাদের এই উৎপাদন খরচ কমে যাবে এবং ইনফ্লেশনটা তখন একটা প্রোডাক্টিভিটি বাড়ানো। দেখেছি প্রযুক্তি, আমরা বলি যে কৃষকরা প্রযুক্তি বুঝবে কিনা, কিন্তু আপনারা কিন্তু প্রযুক্তিটা কৃষককে বুঝিয়েছেন, কৃষকরা এখন প্রযুক্তিটা বোঝে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে উৎপাদন করা কতটুকু পসিবল সেটা যেমন জরুরি, দুর্নীতি কমানোটাও কিন্তু বড় জরুরি। আমরা একটু একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার একটু দুর্নীতি নিয়ে আলোচনা করব, একটু আপনাদের জন্য থাকুন। দর্শক, আলোচনা করছিলাম কৃষিতে প্রযুক্তি, দুর্নীতি ও বাস্তবতা। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, থাকুন দেশ টিভির সঙ্গে। স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আমরা আলোচনা করছিলাম কৃষিতে প্রযুক্তি, দুর্নীতি ও বাস্তবতা। আলোচনার এক পর্যায়ে আমরা ছিলাম মূলত এই যে দেশীয় ভাবে প্রযুক্তি উৎপাদন এবং নানা ধরনের প্রযুক্তিগত দক্ষতা কৃষিতে তৈরি করতে হবে, তার সাথে অপর দিকে রয়েছে দুর্নীতি। এই দুর্নীতি আসলে আমরা কিভাবে মোকাবেলা করব সেটি আসলে এখন বড় বিষয়। আলোচনার জন্য আছেন KSM মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রো কেয়ার, এবং আমির হোসেন, সিইও, আবেদন ইকুইপমেন্ট লিমিটেড। জনাব মুস্তাফিজুর, আপনার কাছে আসতে চাই। বিশেষ করে দুর্নীতি এই খাতে গেল সরকারের সময় একটা বড় ধরনের বাধা ছিল। আমরা খুব সম্প্রতিও দেখছি যে খুব বেশি পরিবর্তন হয়নি, কারণ গতকালকে একটা প্রতিবেদন দেখলাম বীজ সরবরাহে বিশেষ করে গভর্নমেন্টের আমলারা যারা কাজ করছেন বা কৃষি মন্ত্রণালয়ের সাথে যারা কাজ করছেন তাদের একটা বড় দুর্নীতির খবর চ্যানেল 24 এর নিউজ আমরা দেখলাম। এই যে দুর্নীতি গভর্নমেন্ট পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং কৃষিকে এটাকে যেহেতু অনেকের নজরে থাকে না, এটাকে বেছে নেওয়া, এটার আসলে সমাধানটা কি? এবং প্রযুক্তি তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ পৃথিবী প্রযুক্তি নির্ভর, কিন্তু আমরা দুর্নীতিকে কিভাবে বাদ দেব? দুর্নীতি বাদ দিতে হলে নাম্বার 1 যেটা, সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনার আইনগুলোর মধ্যেই গলদ আছে, আপনি শত শত আইন পরিবর্তন করতে হবে। এবার যে সংসদ হবে, সেই সংসদে যদি যে সমস্ত সংসদ সদস্য যদি যায়, যারা দেশ পরিচালনা করার মতো সক্ষমতা আছে, জ্ঞান আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, দেশপ্রেম আছে, আদর্শ আছে, নীতি আছে, নৈতিকতা, মূল্যবোধ আছে, এবং একটা মুক্তিযুদ্ধর যে আমাদের দেশে অতীত ইতিহাস ছিল সেটাকে নিয়ে যদি আমরা আগাতে পারি, তাহলে আইনটা যদি ঠিক করা যায়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি হবে। সম্প্রতিকালে আমাদের যে কীটনাশক উৎপাদনের যেটা আলোচনা করতেছিলাম, এটার একটা ব্যাপক রকমের সংস্কারের হাতে সরকার হাত দিয়েছে। সেটা হলো বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতিকালে তারা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছে গত মাসে 21 তারিখে। সেখানে 11টা মিনিস্ট্রির প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। আমি সেখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বামার প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলাম। আমদানিকারক সমিতির প্রতিনিধিও সেখানে ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে 2টা। একটা হলো কৃষি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের ঔষধ শিল্পটা যেভাবে হয়েছে সেইভাবে এটা সাজানোর জন্য আইন। আর একটা এনবিআরে একটা চিঠি দেওয়া হয়েছে যে এই সমস্ত কাঁচামাল আমদানিতে যে এত শুল্ক দেওয়া হয়েছে, আমদানিকে সহজ করে দেওয়া হয়েছে এবং উৎপাদনকে কঠিন থেকে কঠিনতর করে দেওয়া হয়েছে। 58% ডিউটি উৎপাদনকারীদের জন্য আর আমদানিকারকদের জন্য 5%। এগুলোকে অ্যাড্রেস করেছে সরকার। আমরা বামার পক্ষ থেকে ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, বাণিজ্য মন্ত্রণালয়কে। পাশাপাশি প্রত্যাশা করি যে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং এনবিআর যদি এই কাজটা যদি করে, তাহলে বাংলাদেশে 2 থেকে 3 বছরের মধ্যে আর 1 কেজি পেস্টিসাইড, বালাইনাশক, কীটনাশক আমদানি করতে হবে না। এটা আমাদের দেশ থেকে রপ্তানি হবে। এই সুযোগটা আমাদের সরকারকে নেওয়া উচিত। আপনি যদি স্থানীয় শিল্পর যদি আপনি বিকাশ না ঘটান, তাহলে অর্থনীতিকে কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণ এবং টেকসই অর্থনীতি যেতে পারবেন না। আমাদের $100 বিলিয়ন আপনার আমদানি হয়, এর অর্ধেক হয় হলো রপ্তানি। তাহলে আমরা তো একটা দেশটা উল্টা দিকে ঝুলে রয়েছে। এটাকে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখীতে নিয়ে যেতে হলে আইনের শাসন এবং অর্থনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং হলো আপনার যে সংসদ, এগুলো যদি ঠিক হয়, ব্যবসায়ী এবং ব্যুরোক্রেটস এগুলোকে ঠিক করলে এই দেশ আপনার দারিদ্র থাকবে না, দুর্নীতি এদের মাঝে ঠিক করা তো আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসনটা আসলে প্রতিষ্ঠা করতে হবে। বলছিলেন জনাব আমির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে বলছি আমরা প্রযুক্তিগত
খাতে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, কিন্তু আসলে এর জন্য যদি প্রযুক্তি খাতটা বন্ধ করে দেওয়া হয়, এটা কি ভালো সিদ্ধান্ত হবে কিনা, এবং এটার আসলে সমাধানটা কোন দিকে যায়, আমরা কোন দিকে আগালে আসলে এই খাতে আমরা সমৃদ্ধ হতে পারবো? জি, ধন্যবাদ। আমাদের এখানে দুটো কাজ করতে হবে। একটা হলো করাপশনকে গলা চেপে ধরতে হবে, আরেকটা হচ্ছে প্রযুক্তিগত খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের উন্নয়ন করতেই হবে। এদেশের যে 200 মিলিয়ন পিপল, আমি যেটা বলেছি যে 20 কোটি মানুষকে কিন্তু আমাদের এই 3 বেলা খাদ্য এবং তাদের যে বেসিক নিড সেটা কিন্তু আমাদেরকে ফুলফিল করতেই হবে। সো এই ক্ষেত্রে করাপশনকে এই গলা চেপে ধরার একটা রাস্তা আছে, সেটা হলো যে একজন শিশু এই দেশে যখন জন্ম হবে, তার যে আইডি হবে, এই আইডির সাথে তার সব কিছু অ্যাটাচ থাকবে তার মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যত ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, এটা যেন একটা ক্লিকে চলে আসে। এবং এখন যে অবস্থা, সেটা আমরা কি করব? সেখানেও আমরা ইতিমধ্যে এনবিআর এর কিছু উদ্যোগ আমরা শুনতে পাচ্ছি, যেটা হলো যে প্রত্যেক নাগরিকের তার যে এনআইডি আছে, এনআইডি বেস তার ফাইল সব, তা আপনার অ্যাসেট কোথায় আছে, তার প্লেট কোথায় আছে, তার কথা বলছেন, ইন্টিগ্রেট। আমাদের হাতে সময় কম, প্রযুক্তির জায়গাটা আমরা কি করব আসলে? প্রযুক্তির ক্ষেত্রে যেটা হতে পারে, প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আসলে করাপশন হয়েছে, সেই জন্য তো আমরা এটা বন্ধ করে দিতে পারি না। তো আমার মনে হয় ভর্তুকি আসলে পার্মানেন্ট কোনো সমাধান নয়। এখানে আমরা এগ্রিকালচার যেহেতু একটা আমাদের একটা প্রধান খাত, যেহেতু এটা ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত, এখানে আমরা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে ইনভলভ করতে পারি উইথ ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট, স্পেশাল প্রোডাক্ট। এগ্রিকালচারে আপনি দেখুন, যেমন ধরুন আমাদের যেটা কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, রাইস ট্রান্সপ্লান্টার, এগুলি যারা যে এটা হলো সার্ভিস প্রোভাইডার, যেটাকে আমরা বলি এলএসপি, লোকাল সার্ভিস প্রোভাইডার। এই লোকাল সার্ভিস প্রোভাইডারগুলিকে আপনি রেজিস্ট্রেশন করুন, এবং রেজিস্ট্রেশন করে তাদেরকে একটা রিফাইন্যান্সের আওতায়, বাংলাদেশ ব্যাংকের অনেক রিফাইন্যান্সিং স্কিম আছে, সেই রিফাইন্যান্সিং স্কিমের আওতায় আপনি তাদেরকে ফিনান্স করুন এই মেশিন কেনার জন্য। এবং সেক্ষেত্রে সে আর্ন করে, সে যেমন সার্ভিস দিবে, সার্ভিস দিয়ে আর্ন করে সে মেশিনের পয়সা পরিশোধ করবে। বাট এখানে ইন্টারেস্ট কম্পোনেন্টটা আসলে বেয়ার করা খুব ডিফিকাল্ট। একটু আমরা একেবারে শেষের দিকে সংক্ষেপে দুজনের কাছে একটু মন্তব্য নিয়ে নেব। প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হলে আসলে আমাদের কিভাবে এগোতে হবে? আপনি 30 সেকেন্ড, ভাই 30 সেকেন্ড বলবেন। অগ্রাধিকার খাতকে চিহ্নিত করে আপনার প্রযুক্তিকে বাধ্যতামূলক করে দিতে হবে। যেমন ধরুন, যদি এনবিআর যদি ডিজিটালাইজ করে ফেলে, তাহলে তো অর্থনীতির আকৃতিটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমাদের যে মানে এখন যে আছে 50 লক্ষ কোটি টাকার যে অর্থনীতি, এটাকে যদি দ্বিগুণ করতে চান, তাহলে আপনি হলো ডিজিটালাইজেশন করেন। তাহলে যেভাবে ইন্ডিয়া হয়েছে, চায়না হয়েছে। আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি, আমার একটাই মন্তব্য যে এখানে আপনার টেকনোলজিকে ইন্ট্রোডাকশন করতে হলে, যেটা ক্যাপিটাল মেশিনারির ক্ষেত্রে আমি বলবো, এখানে অবশ্যই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে এগিয়ে আসতে হবে, এবং স্পেশাল এগ্রিকালচারের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে আপনার বাংলাদেশ ব্যাংকে সক্রিয়ভাবে এখানে ইনভলভ হতে হবে। তাহলে পরে আমি মনে করি যে আমাদের যেটা টার্গেট করেছি যে 50% আমরা প্রোডাকশন কস্ট কমিয়ে আনবো, আর হচ্ছে আমাদের অন্তত 20% to 30% আমরা প্রোডাক্টিভিটি বাড়াবো। সো আলটিমেটলি আমাদের ইনফ্লেশনটা নেমে আসবে ভোগ্যপণ্যের ক্ষেত্রে অন্তত। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটার ব্যাপারে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। জি, আমার মনে হয় একেবারে শেষ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কৃষিতে প্রযুক্তি, দুর্নীতি ও বাস্তবতা। আমাদের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে, মূলত আমরা বলছিলাম যে দেশীয় সেক্টরকে, শিল্পকে আসলে সমৃদ্ধ করতে হবে, এবং এই খাতে প্রযুক্তির কোনো বিকল্প নেই, এবং এখানে দুর্নীতি সবচেয়ে বড় বাধা। দুর্নীতি কমিয়ে আনতে হবে, এবং কোনোভাবে প্রযুক্তিকে বন্ধ করে, দুর্নীতির কারণে বন্ধ না করে দুর্নীতি কিভাবে গলা টিপে ধরা যায়, সেটি আসলে আমাদের আলোচনায় উঠে এসেছে। প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আগামীকালকে একই সময় আপনাদের সাথে দেখা করছি। থাকুন দেশ টিভির সঙ্গে।